আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস গোপালগঞ্জ অনলাইন ক্লাস ও লুহাইট দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মুকসেদপুর গোপালগঞ্জ এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজকের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যারা আমার এই ক্লাসটি উপভোগ করছেন তাদের সকলকে জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে নতুন বছরে নতুনভাবে সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমাদের শিক্ষক পরিবার সকলে ভালো আছি। আমি আজকে দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো দাখিল সপ্তম শ্রেণী বন্ধুরা, আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী শিক্ষক কম্পিউটার, লুহাইট দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মুকসেদপুর গোপালগঞ্জ। আমি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো দাখিল সপ্তম শ্রেণী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র বই নিয়ে বসে পড়ো। আমরা আজকে তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। বন্ধুরা, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, ছবিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো এবং পর্যবেক্ষণ করো। দেখো, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি। প্রত্যেকটা ছবির মধ্যে একটি মিল আছে, অভিন্ন মিল। তোমরা এই মিলটি খুঁজে বের করো এবং এই অভিন্ন মিলটি কিসের সাথে, কার সাথে, কিসের সম্পর্ক, সেই সম্পর্কটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। আমি আশা করি তোমরা অবশ্যই এই ছবির অভিন্ন মিলগুলো তোমরা খুঁজে পেয়েছো এবং এই ছবির সাথে এই মিলগুলো কার সাথে কার সম্পর্ক সেটাও তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যে আমরা নিচের প্রশ্নর এই অভিন্ন মিলগুলোর উত্তরটাও দিয়ে দিছি, যে উপরের ছবিগুলো দেখো এবং ছবিগুলোর মাঝে একটি বিশেষ মিল খুঁজে বের করো। সেই বিশেষ মিলটি হচ্ছে পৃথিবী সর্বত্রই পিতৃস্নেহ অভিন্ন রূপ, অর্থাৎ সারা পৃথিবীতেই প্রত্যেকটি মানুষের তার ছেলে মেয়ে এবং ছেলে মেয়ের কাছে তার বাবা, এইটা যে স্নেহের সম্পর্ক বা স্নেহের মিল, এটা পৃথিবীর সব বাবার ক্ষেত্রে, সব মায়ের ক্ষেত্রে এবং সব ছেলের ক্ষেত্রে এবং সব মেয়ের ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বাবাই তার ছেলে এবং মেয়েকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন এবং মহব্বত করেন এবং সবচেয়ে আদরের বিষয়টি হচ্ছে তার ছেলে এবং মেয়ে। এটা পৃথিবীর সব বাবা মাই করে থাকেন। তো বন্ধুরা, আমি প্রায় একটি কথা বলি যে আমরা যারা স্টুডেন্ট, আমাদের সবচেয়ে আপনজন হচ্ছে তিনজন ব্যক্তি। একজন হচ্ছেন আমাদের মা, দ্বিতীয়জন হচ্ছেন আমাদের পিতা এবং তৃতীয় যে ব্যক্তি সবচেয়ে আপনজন তিনি হচ্ছেন আমাদের শিক্ষক মণ্ডলী। তো বন্ধুরা, তো এই ছবি ছয়টি দেখে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী সর্বত্রই পিতৃস্নেহের অভিন্ন রূপ। তো বন্ধুরা, এই পৃথিবী সর্বত্রই পিতৃস্নেহের অভিন্ন রূপ এই কথা দিয়ে বা এই ছবিগুলো দিয়ে আজকে আমাদের পাঠের সাথে কি মিল আছে বা আমরা কোন পাঠটি নিয়ে আজকে আলোচনা করব, তোমরা কি একটু বলতে পারবে? আমি আশা করি তোমরা অবশ্যই বলতে পারবে বা বুঝতে পেরেছো যে আমাদের আজকে আলোচনার বিষয়টি কি বা আমরা আজকে কোন পাঠটি নিয়ে ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে কি বন্ধুরা বলো তো? কাবুলিওয়ালা। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো কাবুলিওয়ালা কি? কাবুলিওয়ালা হচ্ছেন আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। আর আফগানিস্তান থেকে যে সমস্ত লোক ব্যবসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হয় কাবুলিওয়ালা। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের আজকের এই গল্পের প্রত্যেকটা গল্পের যে প্রধান ভূমিকা থাকে বা প্রধান চরিত্রের যাদের বিশেষ চরিত্র থাকে, এই গল্পের বিশেষ চরিত্র হচ্ছে মিনি, কাবুলিওয়ালা, রহমত
আর তার পিতা। এখানে পিতা বা মূল চরিত্রে আছেন লেখক নিজেই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই গল্পের নায়ক বা চরিত্রের প্রধান। তার মুখ থেকেই আমরা এবং তার কাছ থেকেই আমরা এই কথাগুলো শুনব। শিক্ষণফল পাঠ শেষে আমরা কি শিখব? আজকে আমরা দুটি শিক্ষণফল নিয়ে আলোচনা করব। লেখক পরিচিতি বলতে পারবে, কাবুলিওয়ালা গল্পটি শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারবে। আমরা আজকে এই শিক্ষণফল দুটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। লেখক পরিচিতি। আমাদের লেখক হচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কবি বলা হয় বলো তো বন্ধুরা? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি কবি বলা হয়? বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার এমন একজন লেখক যে যার লেখা বাংলা ভাষা যতদিন থাকবে তার লেখাও ততদিন থাকবে। তিনি বাংলা ভাষার লেখকের মধ্যে কয়েকজন লেখকের মধ্যে সর্বোচ্চ লেখক বা কবি। সাহিত্যিকটা হচ্ছে এমন একটি বিষয়, যেমন একটি গাছের কিন্তু অনেক শাখা প্রশাখা থাকে, অর্থাৎ ডাল থাকে। ডাল না থাকলে সেটা একটা গাছ হতে পারে না। অর্থাৎ এই বাংলা ভাষারও প্রত্যেকটা ভাষারও বা সাহিত্যিকেরও এরকম ডালপালা আছে। অর্থাৎ শুধু একটা ভাষা দিয়েই আমরা কবিতা লিখি না বা আমরা গল্প লিখি না। অর্থাৎ একটা ভাষা দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা সেগুলো কিন্তু লিখে থাকি। আমি কবি পরিচিতি আলোচনার আগে কবি সম্পর্কে কিছু বলি, মনোযোগ সহকারে শোনো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যিকের এমন একজন উজ্জ্বল নক্ষত্র যে যার অবদান আমরা কোনোদিনও শেষ করতে পারবো না। তিনি আমাদের কাছে সারা জীবন আমাদের মুকুট হয়েই থাকবেন। অর্থাৎ বাংলা সাহিত্যিকের যে শাখা প্রশাখা আছে, তিনি বাংলা সাহিত্যিকের সমস্ত শাখা প্রশাখাই তার লেখা আছে বা তার লেখনী আছে, এবং তিনি সব শাখা প্রশাখায় তার ছোঁয়া দিয়ে রেখে গেছেন। অর্থাৎ আমরা জানি অনেক সময় একজন কবি শুধু কবিতা লেখেন, একজন লেখক শুধু গল্প লেখেন, একজন নাট্যকার শুধু নাটক লেখেন, একজন গীতিকার শুধু গান লেখেন, একজন সুরকার শুধু সুর তুলেন, আর একজন কণ্ঠশিল্পী শুধু কণ্ঠ দেন, আবার একজন অভিনেতা শুধুমাত্র অভিনয় করেন। এই লেখাটা অন্যের থাকে, সুরটা অন্যের থাকে, গল্পটা অন্যের থাকে। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন লেখক, কবি, নাট্যকার, গীতিকার, সুরকার, প্রবন্ধকার, অর্থাৎ বাংলা সাহিত্যিকের সমস্ত শাখা প্রশাখায় তার ছোঁয়া আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন কবি, লেখক, গীতিকার, সুরকার, তারপর তোমার নাট্যকার, প্রবন্ধকার, অভিনেতা এবং একজন শিল্পী। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, এবং ছোট গল্পের জনকী হচ্ছেন, বাংলা ছোট গল্পের জনকী হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নাটক লিখেছেন, গান লিখেছেন, গানে তিনি সুর দিয়েছেন এবং সেই গানটি তিনি গেয়েছেন। অর্থাৎ তিনি শিল্পী, তিনি সুরকার, তিনি গীতিকার ছিলেন, এবং তিনি নিজেও তার নাটকে অভিনয় করেছেন এবং তিনি একজন অভিনেতা। তারপরে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন চিত্রশিল্পী ছিলেন, অর্থাৎ তিনি ছবি আঁকতেন। অর্থাৎ বাংলা ভাষার সমস্ত শাখা প্রশাখায় রবীন্দ্রনাথের লেখা আছে। এমন বাংলা ভাষার এমন কোনো শাখা বা প্রশাখা বা এমন কোনো সাইট বা দিক তুমি খুঁজে পাবে না যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের ছোঁয়া নেই। তো বন্ধুরা, রবীন্দ্রনাথের পরিচয় বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু অনেক সময় নাই, দু একটি দিনও কেটে যেতে পারে এই মহৎ কবি বা এই মহান কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে। তো চলো আমরা আজকে লেখক পরিচয় সম্পর্কে জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এই ঠাকুর পরিবারটা কিন্তু জমিদারের পরিবার ছিল।
এবং তিনি এই পরিবারে জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে, এটা তোমাদের সৃজনশীল অথবা নৈমিত্তিক প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তোমাদের প্রশ্নে আসতে পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা বলো যে কোথায় জন্মগ্রহণ করেন, কোন পরিবারে? ঠাকুর পরিবারে। কোন পরিবারে? ঠাকুর পরিবার। আর ঠাকুর পরিবারটা কি ছিল? ঠাকুর পরিবারটা একটা জমিদার পরিবার ছিল। তো আমাদের এটা সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন অথবা নৈমিত্তিক প্রশ্ন আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃ পরিচয়, তার বাবার নাম ছিল মহের্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ মানে তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এটাও তোমাদের সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি গ্রহণ করেন নাই। তিনি কোনো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করেন নাই। তিনি কিভাবে পড়াশোনা করছেন দেখো। শিক্ষা জীবনে পড়াশোনার জন্য রবীন্দ্রনাথকে ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমিতে তিনি পড়াশোনা করছেন। তার ছোটোকালে পড়াশোনা ছিল যে বাড়িতেই তিনি গৃহশিক্ষক বা বাড়িতেই তিনি শিক্ষক রেখে পড়াশোনা করেছেন। তারপরও তিনি পড়াশোনার জন্য কোথায় গেছেন? ওরিয়েন্টাল সেমিনার নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি। রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিচয়, তিনি একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, চিত্রকার, নাট্য প্রযোজক, অভিনেতা ইত্যাদি নানা পরিচয় পরিচিত ছিলেন। অর্থাৎ যে কথাটি আমি আগেই তোমাদের বলছিলাম যে বাংলা ভাষার এমন কোনো শাখা প্রশাখা নেই যে শাখা বা প্রশাখায় তিনি তার লেখনী লেখেন নাই। তারপরেও তার পরিচয় একাধারে তিনি কী ছিলেন? কবি ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি শিক্ষাবিদ ছিলেন, সুরকার ছিলেন, চিত্রকর ছিলেন, নাট্য প্রযোজক ছিলেন, অর্থাৎ নাট্য প্রযোজনাও তিনি করেছেন, অভিনেতা ইত্যাদি নানা তার পরিচয় ছিল। অর্থাৎ বাংলা ভাষার যতগুলো দিক আছে সবগুলো দিকেই তার পরিচয় ছিল। তিনি কি কি লিখেছেন? কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, পত্রসাহিত্যিক, ভ্রমণ সাহিত্যিক ইত্যাদি। সাহিত্যের সকল শাখায় এবং সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি তার অবদানে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলা ছোট গল্পের জনক। তিনি বাংলা ছোট গল্পের জনক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে ছোট গল্পের জনকের নাম কি? অথবা প্রশ্ন এমনভাবে হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পের জনক ছিলেন? জনক মানে সৃষ্টিকর্তা, যে এটাকে সৃষ্টি করেছে তাকে জনক বলা হয়। তো আমরা সেখানে এক কথা উত্তর লিখব যে তিনি ছোট গল্পের জনক ছিলেন। তার সাথে তিনি কি ছিলেন? তিনি কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, পত্র সাহিত্যিক বলতে পত্র মাধ্যমে যা লেখা সেটা লিখেছেন, ভ্রমণ সাহিত্যিক অর্থাৎ ভ্রমণ বিষয়ে তিনি সব কিছু লিখেছেন। অর্থাৎ সাহিত্যিকের সকল শাখায় তার লেখা ছিল এবং সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি তার অবদানে সমৃদ্ধ হয়েছেন। তিনি বাংলার ছোট গল্পের কী ছিল? জনক ছিল। তো বন্ধুরা এই কথাগুলো তোমাদের বইতে আছে, তোমরা অবশ্যই লেখক পরিচিতি সুন্দরভাবে পড়বে। আমরা লেখক সম্পর্কে আরও জানব। লেখক পরিচিতি। প্রথম প্রকাশকাল, তিনি প্রথম তার 15 বছর বয়সে তার প্রকাশিত হয়। তার 13 বছর বয়সে তিনি লেখা শুরু করেন। বনফুল তার প্রথম গ্রন্থটি মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। অর্থাৎ তিনি তার বয়স যখন মাত্র 13 বছর ছিল তখন তিনি সাহিত্যিক লেখা শুরু করেন এবং 2 বছরের মাথায় তিনি এই বনফুল কাব্যগ্রন্থ এটা তিনি
লেখেন এবং গীতাঞ্জলির জন্য তিনি তোমার যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়া মহাদেশের মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পান। তার উপাধি হচ্ছে বিশ্বকবি, কবিগুরু ছাড়াও ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। অর্থাৎ তিনি ছিলেন বিশ্বকবি, যেটা আমরা আগেই বলছি, তিনি ছিলেন বিশ্বকবি এবং কবিগুরু। এছাড়া ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন। পুরস্কার: রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিগত জীবনে অনেক পুরস্কার পেয়েছেন এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে এবং সর্বোচ্চ যে পুরস্কারটি, সেই পুরস্কারটিও তিনি পেয়েছেন। সেই পুরস্কারটির নাম কি জানো বন্ধুরা? সেই পুরস্কারটির নাম হচ্ছে কি? নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান এবং সেটার কিসের জন্য? কাব্যগ্রন্থ অর্থাৎ কবিতার জন্য। অর্থাৎ গীতাঞ্জলি তার প্রথম লেখা, সেই লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়ে থাকেন। এটাও তোমাদের একটি সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, অথবা আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। তাহলে আমরা লিখব, যদি কত সালে পান তাহলে সেখানে লিখব 1913 সাল। কোন কাব্যগ্রন্থের জন্য পান, এটা যদি হয় তাহলে আমরা কি লিখব? গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। তোমার এখানে আর একটা প্রশ্ন হতে পারে, সেটা এশিয়াদের মধ্যে সর্বপ্রথম কে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা উত্তর লিখব, তিনি এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। মৃত্যু: অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের কবিগুরু বা বিশ্বকবি তিনি চিরদিন বেঁচে থাকবেন না, কোনো মানুষও থাকেন না, তাই তারও জীবনের প্রণয় ঘটেছে। সেটা তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1338 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতায় মৃত্যুবরণ করেন। এটা তোমাদের সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক অথবা নৈবত্তিক বার্তিক প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে তিনি 1941 খ্রিস্টাব্দে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং আর 1338 বঙ্গাব্দ 22 শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পরিচয় নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা বই থেকে এটা সুন্দরভাবে পড়ে নেবে। আমরা আজকে যে গল্পটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখো যে লেখক তার নিজের ভাষায় বলতেছে যে আমার 5 বছরের ছোট্ট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। অর্থাৎ এখানে তিনি মিনির কথা নিয়ে, একটা মেয়ের কথা নিয়ে আসছেন এবং শুরুটা করছেন যে কয় বছর বয়স ছিল মিনির? মাত্র 5 বছর। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। অর্থাৎ দণ্ড মানে কি? এক মুহূর্ত। দণ্ড মানে এক মুহূর্ত বা এক সময় তিনি থাকতে পারেন না। সকালবেলা আমার নভেল মানে উপন্যাস, নভেলের সপ্তদশ মানে 17 পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিল। এটা কিন্তু সাধু ভাষায় লেখা। আসিয়া মানে আইসা আরম্ভ করিল বা শুরু করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কাউয়া বলেছে, সে কিচ্ছুই জানে না। অর্থাৎ কাককে কি বলেছে? কাউয়া বলেছে, অর্থাৎ সে কিছুই জানে না। অর্থাৎ কাউয়া কিন্তু আঞ্চলিক ভাষা আর কাক হচ্ছে পরিমিত ভাষা। সে আমার লিখিবার টেবিলের পাশে মানে পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত মানে কি খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে লাগলো কি?
আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। অর্থাৎ মিনি তার বাবার পাশেই আগডুম বাগডুম খেলা শুরু করে দিল। আমার ঘর পথের ধারে, অর্থাৎ লেখকের ঘর বা মিনির বাবার ঘর হচ্ছে রাস্তার পাশে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়ে গেল। অর্থাৎ মিনি কী করলো, খেলা বন্ধ করলো এবং জানলার কাছে ছুটিয়ে গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবলিওয়ালা ও কাবলিওয়ালা। অর্থাৎ তিনি তার বাবার পাশে যে আগডুম বাগডুম খেলতেছিল সেই খেলাটা বন্ধ করে মিনি কী করলো, জানলার কাছে গেল এবং সেখানে যায় ডাকিতে মানে ডাকতে শুরু করলো বা আরম্ভ করলো কি বলিয়া, কাবলিওয়ালা ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড়, পাগড়ি মাথায়, ঝুড়ি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বক্স এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল। অর্থাৎ এই লোকটির বিবরণ লেখক কীভাবে দিয়েছেন যে ময়লা ঢিলা কাপড়, ঢিলা কাপড় মানে ওই যে অনেক লম্বা মানে ঢিলা কাপড় যেটাকে টাইট ফিটিং না সেটাকে বলা হয়। পাগড়ি মাথায়, পাগড়ি আমরা বুঝি। আর ঝুলি বলতে কাপড় দিয়ে ঝুলি বানাতে এখন তো ব্যাগ ব্যবহার করা হয়, আগে ব্যাগের বদলে এই ঝুলিগুলো ব্যবহার করা হতো। তার হাতে কি ছিল, ঘাড়ে ঝুলি ছিল, হাতে গোটা 2-4 আঙ্গুরের বক্স, আঙ্গুর মানে আঙ্গুর, আমরা যে আঙ্গুর ফল খাই তার বক্স এক লম্বা কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাব উদয় হইল বলা শক্ত, তাহাকে উদ্ধশ্বাসে ডাকিতে আরম্ভ করিয়া দিল। অর্থাৎ কন্যা রত্নে মানে কন্যার, মেয়ের, রত্ন মানে মেয়েকে রত্নের সাথে তুলনা করেছেন। কিরূপ ভাবোদয়, ভাবোদয় মানে কি, চিন্তা ভাবনা হইল যে সে, এটা বলা কঠিন, শক্ত মানে কঠিন, তাকে ঊর্ধ্বশ্বাসে অর্থাৎ জোরে জোরে চিৎকার করিয়া ডাকিতে আরম্ভ করিয়া দিল। তো বন্ধুরা, আমরা এই বিষয়টি নিয়ে আগামী ক্লাসে পুরো পাঠটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের বর্তমান অবস্থা খুবই খারাপ। আর যে কারণে বাংলাদেশ সরকার তোমাদের 2021 সালেও অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সংসার টেলিভিশনে তোমাদের ক্লাস হচ্ছে, যাতে তোমাদের পড়ার কার্যক্রম তোমরা চালিয়ে যেতে পারো এবং তোমাদের পড়ালেখায় কোনো রকম ব্যাঘাত না ঘটে। সরকার সেই জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি আশা রাখি আমাদের সরকারের সংসার টিভিতে অনলাইন ক্লাস, সংসার টিভির ক্লাসগুলো তোমরা দেখবে এবং আমাদের মাদ্রাসা থেকে প্রচারিত ফেসবুকের মাধ্যমে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস গোপালগঞ্জের মাধ্যমে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমাদের পড়াশোনা কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যাবে। তোমরা কখনো কোনো অবস্থাতে পড়ালেখা বন্ধ করে ঘরে বসে থাকবে না। আর এই করোনা ভাইরাসের সময় তোমরা অবশ্যই প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। যদিও তোমরা বাইরে যাও তাহলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি ফেরার সাথে সাথে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। আর সবচেয়ে বড় কথা যে সরকার চাচ্ছে মাদকা মুক্ত দেশ গড়ার জন্য, একটি সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তোমরা নিজেরা মাদকা মুক্ত থাকবে এবং তোমাদের পরিবার কাউকে মাদকা আসক্তি হতে দেবে না। মনে রাখবে, একজন মাদকা সেবী ব্যক্তি সে একটা সংসার নয়, একটা সমাজ এবং একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। সো আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।